TVN24 নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। শুরুতেই ইসরায়েল হামাস যুদ্ধ প্রসঙ্গ। ইসরায়েল জানিয়েছে হামাসের হামলায় তাদের 3 জন সেনা নিহত হয়েছে। রোববার শালম ক্রসিং বন্ধ করে এরপরই শালম ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। এই গাজায় ত্রাণ পরিবহনের জন্য এই রুটটি ব্যবহার করা হচ্ছিল। খুব গুটি কয়েক রুট ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে এটি একটি। এর মধ্যে ইজিপ্টে যুদ্ধবিরতির লক্ষ্যে 2 দিনের আলোচনা শেষ হয়েছে। যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের 40 দিনের যুদ্ধবিরতি ইসরায়েল চেয়েছে। এই সময়ের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় করা কথা ছিল। হামাস বলছে তারা ইতিবাচকভাবেই প্রস্তাবটি দেখলেও আলোচনার প্রধান বিষয়টি হচ্ছে স্থায়ী যুদ্ধবিরতি, অর্থাৎ হামাস এই দাবি জানিয়ে আসছে শুরু থেকেই। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তারা হামাসের এই প্রস্তাব মেনে নেবেন না। হামাস ব্রিগেড বাংকার থেকে বাইরে বের হয়ে আবারও হামলা পরিকল্পনা করবে, এমন প্রস্তাব তারা গ্রহণ করবেন না। এটা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর পরাজয় বলেও তিনি মন্তব্য করেন। এই অবস্থায় আরেকটি বিষয় আছে, এর মধ্যে ইসরায়েলের সরকার কাতার ভিত্তিক নেটওয়ার্ক আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন বন্ধের বিষয়ে তার মন্ত্রিসভা একমত হয়েছে। রোববার জেরুজালেমের অ্যাম্বাসাডার হোটেলে অভিযান চালিয়ে যন্ত্রপাতি নিয়ে গেছে ইসরায়েলি পুলিশ। দেশটির কমিউনিকেশনস মিনিস্টার শ্লোমো কারহি বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমেও এই কাতারের গণমাধ্যমটি বন্ধের বিষয়ে সংবাদ করেছে। আমেরিকার একটি জরিপের বিষয়ে কথা বলবো এবার। আমেরিকার 38% মানুষ বিশ্বাস করে ইসরায়েলকে অতিমাত্রায় সমর্থন দিচ্ছে ওয়াশিংটন, অর্থাৎ প্রতি 10 জনের অন্তত 4 জন ইসরায়েল হামাস যুদ্ধে আমেরিকার নীতির বিরোধী। এই সংখ্যা জানুয়ারিতে ছিল 31%। এবিসি নিউজের সবশেষ জরিপ থেকে এইসব তথ্য জানা গেছে। এদিকে দেশের বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। এরই মধ্যে সরিয়ে দিয়েছে আইন প্রয়োগকারী বাহিনী। কোথাও আমরা দেখছি বিক্ষোভ চলছে এবং নানা প্রকার, যেমন একটি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ মিসিসিপি ইউনিভার্সিটিতে আমরা দেখছি সেখানে প্যালেস্টাইনপন্থী একটি বিক্ষোভ হচ্ছিল, যেখানে অল্প সংখ্যক স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল। এর মধ্যে তাদেরকে ঘিরে ধরে আরেকটি দল পাল্টা বিক্ষোভকারীরা, অর্থাৎ যারা বলা হচ্ছে প্রো ইসরায়েল, তাদের বেশিরভাগই সেখানে মোস্টলি নিউজ করেছে সব মাধ্যমেই শ্বেতাঙ্গ, অর্থাৎ এখানে একটা রেসিস্ট এলিমেন্ট খুঁজে পাওয়া গেছে, এরকম আমরা দেখছি। বারবার গ্যাগ অর্ডার ভঙ্গ করা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন গেস্টাপো প্রশাসন পরিচালনা করছেন। তিনি দাবি করেছেন নিউ ইয়র্কে হাসমানির বিচার সহ তার সব ফৌজদারি অভিযোগ আনা হয়েছে, তার বিরুদ্ধে সব কিছুর পেছনে রয়েছে হোয়াইট হাউস, এরকম তিনি অভিযোগ করলেন। আরেকটি এর আগেও আমরা দেখেছি, এবারও করলেন, হিটলার এর যে প্রশাসনিক যে শব্দ ল্যাঙ্গুয়েজ সেইটার ব্যবহার গেস্টাপো। গত বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন জাপান, ভারত, রাশিয়া ও চায়না জেনোফোবিক বা বিদেশিদের ব্যাপারে তাদের বিদ্বেষ রয়েছে, ভীতি রয়েছে, এরকম কথা তিনি বলেছেন। CNN এরকম একটি রিপোর্ট করেছে। অফ ক্যামেরায় বাইডেন বলেছেন আমেরিকায় অর্থনীতি বড় হচ্ছে, এর কারণ এই দেশ অভিবাসীদের স্বাগত জানায়। এইগুলো যদি অভিবাসী স্বাগত জানায় তাহলে তাদের, অর্থাৎ ভারত, রাশিয়া, চায়না এসব দেশের বা জাপান অর্থনীতি ভালো করবে। বিদেশি ভীতি বা বিদ্বেষ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্য আমরা মনে করতে পারি। নির্বাচনী সভায় তিনি বলছেন কংগ্রেস ক্ষমতা এলে মুসলমানদের সম্পদ দিয়ে দিবে তাদের হাতে। তার একটি বক্তব্য আমাদের কাছে আছে, একটি ক্লিপ। আমরা যখন আলোচনা শুরু করব ভারতের বিষয়ে সেই সময়টা আমরা এই বক্তব্যটি শুনে নেব। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমার সাথে আছেন নাজবুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24 টেলিভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রানা রায়হান। আরও স্বাগত জানাচ্ছি ডক্টর মোস্তফা সারোয়ার, প্রফেসর এমিরিটাস, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরও আছেন ডক্টর গোলামী মাদবর, প্রফেসর, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমত ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি এই আলোচনার শুরুতেই ডক্টর মোস্তফা সারোয়ার কাছে যেতে চাই। দেখেন এখানে সবশেষ যে ইজিপ্টে যে আলোচনাটি হলো সেইটির কি অবস্থা দেখছেন, কার কি অবস্থান থেকে সরে আসার সম্ভাবনা বা কতটুকু?
মনে হচ্ছে যে একটা স্টেলমেট চলছে, কিন্তু আমার মনে হয় প্রচেষ্টা এখনো চলছে। যেমন যুক্তরাষ্ট্রের যে সিআইএ এর হেড, উনি কিন্তু অলরেডি এসে গেছে তেল আবিব এবং কাতার দুটোই। এবং কাতারে আমরা জানি যে ওখানে হামাসের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ওখানে থাকছেন, ওখানে তাদের একটা অফিস রয়েছে। কাজে আলোচনাটা আমার যেন মনে হয় যেন আপাতত মনে হচ্ছে যে এটা ভেস্তে গেছে, কিন্তু আমি আশাবাদী এই আলোচনাটা আরো কন্টিনিউ করবে বলেই আমার মনে হয়, কারণ এছাড়া কোনো পথ নেই। যুদ্ধবিরতি পার্মানেন্ট হতে হবে এবং টু স্টেট সলিউশনকে স্বীকার করতে হবে এবং গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। এগুলো খুব লেজিটিমেট ডিম্যান্ডস। কাজী এর অ্যারাউন্ডে জাগলিং করা যেতে পারে, কিন্তু দোজ আর দ্য বটম লাইনস। এবং আমি আশাবাদী এটাই একসময় হবে। জি, আরেকটি বিষয় আপনার কাছে এখানে জানতে চাইবো। আমরা দেখছি যে আমরা আমেরিকায় বিক্ষোভ আমরা দেখলাম, বিভিন্ন ইউনিভার্সিটিতে পুলিশ দিয়ে দমন করা হলো, এটার বিরুদ্ধে অভিযোগ আসছে, অনেকেই নিন্দাও জানিয়েছেন। জাতিসংঘ পর্যন্ত এই ক্যাম্পাসে বিক্ষোভ দমনের বিষয়ে উদ্বেগ জানিয়েছে। আজকে আমরা দেখলাম এই যে এক পাশে আমরা দেখলাম দমন, আরেক পাশে আমরা দেখলাম ইসরায়েলে দেখছি আল জাজিরা টেলিভিশন, কাতার ভিত্তিক টেলিভিশন, এইটাকে বন্ধ করে দিয়েছে। এটা অন এয়ার করতে পারবে না, সব মেশিনপত্র নিয়ে গেছে ইসরায়েলের পুলিশ। এই দুইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? রানা রায়হান, প্রশ্নটা দারুণ হয়েছে, কারণ ইউ ফাউন্ড এ কমন ডিনোমিনেটর বিটুইন দিস টু। দুটোতেই কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের বাধা। যেমন যুক্তরাষ্ট্রে ছাত্র আন্দোলনের দাবি রয়েছে, মোটামুটি আন্দোলনটা শান্তিপূর্ণ। এবং আমরা যদি দেখি আমাদের অতীতের যে এক্সপেরিয়েন্স, যে মহাত্মা গান্ধীর সাউথ আফ্রিকাতে তার যে আন্দোলন, এবং ভারতে আমাদের পরাধীন ভারতে উনি যে অসহযোগ আন্দোলন করেছিলেন, সেখানে কিন্তু আইন অমান্য করা হচ্ছে, কিন্তু কোনো ভায়োলেন্স করা হচ্ছে না। এবং কোন আইন অমান্য করা হচ্ছে? যে আইনগুলো অমান্য করলে জনসাধারণের কোনো ক্ষতি হয় না, শুধুমাত্র যারা অথরিটি তাদের একটু টনক নড়ে। এই আন্দোলনগুলোই কিন্তু মহাত্মা গান্ধী, যেমন আমরা জানি লবণের ব্যাপারটা, কাপড়কে বয়কট করা ইত্যাদি। এখানে যে ছাত্ররা যে করছে, আমরা যদি দেখি যে তারা কি করছে, তারা ক্যাম্পাসে আন্দোলন করছে এবং তাদের খুব স্পেসিফিক ডিম্যান্ড রয়েছে। তাদের ডিম্যান্ডগুলো কি? যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অস্ত্র বানিয়ে ইসরায়েলকে বিক্রি করে এবং অন্যান্য যুদ্ধে বিক্রি করে, আর হলো যে সমস্ত কোম্পানি ইসরায়েলে আছে যারা ইসরায়েলের যুদ্ধকে সমর্থন করে সব মানে অস্ত্র দিয়ে গণহত্যা চালাচ্ছে, এই দুটোকে বন্ধ করার জন্য তাদের মানে ডিম্যান্ড। তারা কিন্তু প্রো হামাস নয়, তারা এগেইনস্ট জুইশ না, তারা হলো এগেইনস্ট জেনোসাইড। এটা আমাদেরকে ক্লিয়ার কাট বুঝতে হবে। তাদের স্লোগানটা হলো এগেইনস্ট জেনোসাইড এবং জেনোসাইডটাকে বন্ধ করা। এবং তারই ফলশ্রুতিতে একটা জাতিকে ৭৫ বছর ধরে পরাধীনতার নিষ্পেষণে জঘন্যভাবে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, সেই জনগণের মুক্তির কথাও তার ভেতরে রয়েছে। এই আন্দোলনটা খুবই লেজিটিমেট, কিন্তু এই আন্দোলনটা মানে ছাত্রদেরও সাবধান হতে হবে যেন এমন কিছু তারা না করে যেটা আইনের একটা মারাত্মক লঙ্ঘন হয়। আমি মনে করি যে তারা যেটা করছে এটাকে দমাবার জন্য যে ইউনিভার্সিটি হ্যাজ টু গো নেভিগেট ইন এ ভেরি ভেরি ডিফিকাল্ট ওয়ে। আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলাম, অ্যাসোসিয়েট প্রভোস্ট ছিলাম, আমি জানি যে এটা একটা কঠিন ব্যাপার, কিন্তু এই আন্দোলনটা লেজিটিমেট এবং এই আন্দোলনের দাবিগুলো লেজিটিমেট। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর মোস্তফা সরোয়ার। আমি ডক্টর গোলাম মাদবরের কাছে যাব, তার কাছে একই বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot?
think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ। আসলে দেখুন, শ্রদ্ধেয় মোস্তফা সরোয়ার স্যার খুব সুন্দরভাবেই বলেছেন, আমি তেমন অ্যাড করা কিছু নাই। তবে আমি এটা বলবো, দেখুন স্টুডেন্টদের লেজিটিমেট এটা ফ্রিডম অফ স্পিচ, freedom of expressing their concern, it's very legitimate, এবং আমি মনে করি তারা they have shown their utmost professionalism in terms of raising their voice, এবং তারা কিন্তু কোনো ধরনের ভায়োলেন্সে যান নাই। দীর্ঘদিন ধরে কিন্তু আপনি যখন একটা ডেমনস্ট্রেশন চলতে থাকে, সো দেয়ার হ্যাজ টু হ্যাভ সাম কাইন্ড অফ থিংস, এবং এখানে কিন্তু পলিটিক্যালি এটাকে কিন্তু আপনার ভায়োলেন্ট করার জন্য, পলিটিক্যালাইজ করার জন্য কিন্তু অনেকগুলো চেষ্টা করা হয়েছে। অ্যান্টাইসেমিটিজম অর মোর ফেভারিটিজম টুয়ার্ডস প্যালেস্টাইনিয়ান, এই ধরনের বিভিন্ন ধরনের। আজকে আমি খুব অবাক হলাম যে জন ফ্যাটারম্যানও বলতেছিল যে এটা আসলে ভায়োলেন্টের দিকে যাচ্ছে, পেনসিলভানিয়ার সেনেটর, আপনি দেখুন আর কি, এবং আরো অনেকে বলছিল যে এটা ওয়েল দিস ইজ নট দ্য ওয়ে। দেখুন তারা কিন্তু আমরা 6ই জানুয়ারি কোথায় ছিল তারা, হোয়াট দে হ্যাভ ডান ইন দ্য নেম অফ ফ্রিডম অফ স্পিচ, হোয়াট স্টিল আমরা দেখছি যে আননেসেসারি সময় নষ্ট করছে, যে কোর্টে এটাকে এখনো পর্যন্ত আপনার কোনো একটা রিকোর্সে যাচ্ছে না, 4 বছর হয়ে যাচ্ছে। So nobody talk about that, freedom of speech, but this is a valid, legitimate the whole world. এবং ইউনাইটেড স্টেটসের আপনার ইয়াং জেনারেশন থেকে শুরু করে এখন দ্য কান্ট্রি ইজ ডিভাইডেড ইন টার্মস অফ, যেটা কিন্তু আগে ছিল না, আগে একতরফা ছিল। তো এখানে বিভিন্ন ধরনের পলিটিক্যালাইজ করার চেষ্টা আছে। অ্যান্টাইসেমিটিজম আপনি কলাম্বিয়া ইউনিভার্সিটির জুইস স্টুডেন্টদের স্টেটমেন্ট শুনলে আপনি ইট ইজ গোয়িং টু বি ক্রিস্টাল ক্লিয়ার টু ইউ। They said it. জেরাট নামে একটা স্টুডেন্ট তার টেস্টিমনি শুনেছি, এবং সে তার স্পিচ শেষ করেছে সিএনএন ইন্টারভিউতে, ফ্রি প্যালেস্টাইন। সো আমিও স্যারের সাথে যেটা একমত করবো, যেটা উইদাউট টু স্টেট সলিউশন নাথিং ইজ গোয়িং টু গো এনিহোয়ার। এবং এই ফ্রিডম অফ স্পিচ কিন্তু এটা ইজ নট এ ফ্রিডম অফ স্পিচ ফর অনলি ওয়ান পার্টি, ওয়ান গ্রুপ অফ পিপল। এবং এই ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে এখানেও কিন্তু দেখেন তারা অ্যান্টাইসেমিটিজম নিয়ে আসছে। সো এটা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড, একই এজে দুই ধরনের দুটো পিত্ত থাকতে পারে না। আইন সুতরাং আমি বলবো স্টুডেন্টরা যে স্যারে যেটা বললেন মহাত্মা গান্ধী নন ভায়োলেন্ট সাউথ আফ্রিকাতে, বা ইভেন উইদিন ইন্ডিয়া নন ভায়োলেন্ট, আমার মনে হয় না যে এই প্যারামিটার, এই ডিনোমিনেশনের বাইরে কিন্তু স্টুডেন্টরা গিয়েছে। হ্যাঁ, শেষের দিকে আপনারা জানেন কিছুটা আমরা দেখেছি উইন্ডো ব্রেকআপ করছে, এবং এটার জন্য কিন্তু স্টুডেন্টরা বলেছে নো, দ্যাটস নট দ্য ওয়ে টু ডু। কিন্তু এখানে দেখুন আবার যে বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটর, পলিটিশিয়ানরা কিন্তু এখানে কিন্তু দে ইনজেক্ট সাম কাইন্ড অফ ফুয়েল ইনটু ইট, যার ফলে কিন্তু এগুলো কিন্তু অনেক জায়গায় আপনি দেখুন যে ইউসিএলএ, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউএসসি, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, আসমা তাবাসসুম বোধহয়, মেয়েটা শি ইজ এ ভ্যালিডিক্টোরিয়ান, শি ওয়াজ গোয়িং টু, তাকে কিভাবে দেখেন, কিভাবে তাকে বলবে যে সে পারবে না স্পিচ দিতে, কেন? কারণ সে সিম্প্যাথি শোন করেছে প্যালেস্টাইনের দি পিপল। পৃথিবীর কে একটা যদি ন্যূনতম হিউম্যান বিং, ডিসেন্ট হিউম্যান বিং হয়, কে না করেছে? যে 37-37 হাজার মানুষকে মেরে ফেলতেছে নির্বিচারে। এখন দেখুন যে আপনার ওই যে এটা কি বলে যেন, ক্রসিং, ক্যারমশাল ক্রসিং নাকি যেন, ওটা বন্ধ করে দিচ্ছে। একদিকে কিন্তু আপনার বন্দুক দিয়ে, অস্ত্র দিয়ে মারছে, আরেকদিকে না খেয়ে অর্ধাহারে অনাহারে মারছে। What kind of justice in this world? What kind of human rights? This is the country always claim that we are the champion of human rights. So মানুষ কিন্তু এখন কিন্তু সারা বিশ্ব দেখতে, well, this is the double standard. Same bill, দেখা যাচ্ছে একদিকে বলতেছে যে এটা ফ্রিডম অফ স্পিচ, আর একদিকে বলছে দিস ইজ নট এ ফ্রিডম অফ স্পিচ লেজিটিমেট। তো এইখানে কিন্তু বলছেন প্রফেসর গোলাম মাতবর, কেউ বলছেন যে ডাবল স্ট্যান্ডার্ড, সেই সংখ্যাটা খুবই কম। বিশেষ করে আইন প্রণেতাদের মধ্যে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখব যে রাশিদা তালিব সহ আর 2-1 জন, বার্নি স্যান্ডার্স, আপনি 100, আর এই সব মিলিয়ে যদি চিন্তা করি 335 জন আইন প্রণেতা, এই 435 জন আইন প্রণেতা, তাদের কত%, কতজন বলছে? আপনার এই সংখ্যা গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় এই সংখ্যাটা নাই বললেই চলে। এটার ব্যাপারে এখানে কিন্তু দেখুন ইসরায়েল পলিসি বলতে এখানে কিন্তু বেস্টেড ইন্টারেস্ট আছে। নো ম্যাটার আপনি যে 435 জনের ভিতর মেজরিটি আছে, সিলিম মেজরিটি 5টা আছে, ওইটা বেশি রিপাবলিকান আছে, বাট স্টিল লার্জ নাম্বার অফ কংগ্রেসম্যান ফ্রম দ্য ডেমোক্রেটিক সাইড ইজ অলসো হ্যাভ দ্য বেস্টেড ইন্টারেস্ট। এই বেস্টেড ইন্টারেস্ট, এটার জন্যই কিন্তু এটা প্রবলেমটা সলভ হচ্ছে না।
জি, দিস ইজ দ্য গ্রেট কনসার্ন যে পার্টি লাইন এবং দুটো পার্টি কিন্তু বাইপার্টিজান হয়ে যায় ইন টার্মস অফ রেজিং এনিথিং দ্য ভায়োলেশন এগেনস্ট ইসরায়েল। সো আপনাকে এখানে কিন্তু বাই হার্ট ক্লিয়ার হতে হবে, এবং আপনি এখানে ডাবল স্ট্যান্ডার্ড শো করতেছে, যার ফলে আপনি বলছেন কত পার্সেন্ট বললে আপনি মেজরিটি দেখবেন অন দেয়ার বিহাফ। জি প্রফেসর গোলাম মাদবর, জি আমরা আবারও আলোচনায় ফিরবো, হয়তো অন্য প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে নাজমুল আশরাফের কাছে যেতে চাই, তার বক্তব্য নিয়ে আমরা বিরতিতে যাব। নাজমুল আশরাফ, আমরা যে জরিপটি দেখলাম এবিসি নিউজে, সেখানে 38% মানুষ ইসরায়েলের যে অভিযান সেইটা এবং ইসরায়েলকে অতিমাত্রায় সমর্থন দিচ্ছে এরকম বলা হচ্ছে, এবং বলে নিই এর বিপরীতে অর্থাৎ 62% মানুষ তারা কিন্তু সেটা মনে করছে না, তারা মনে করছে না যে মানে তারা অতিমাত্রায় সমর্থন দিচ্ছে না। তো এইখান থেকে আসলে ভোটের রাজনীতির সার্বিক চিত্রটা আমরা কি পাবো? ইসরায়েলের পক্ষে থাকলে যে প্রার্থী থাকবে তার পক্ষেই তো ভোট ব্যাংক বাড়তে পারে। ধন্যবাদ রায়হান। দেখেন, আমেরিকার রাজনীতির যে বৈশিষ্ট্য এটা আমরা জানি, রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টি দুই দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে ইসরায়েল নীতি, আমেরিকার যে ইসরায়েল নীতি, সেই নীতির বিরুদ্ধে গিয়ে আমেরিকার রাজনীতিতে টিকে থাকা, নির্বাচনে জেতা সম্ভব না। এবং মানে ইহুদিদের যে প্রভাব দেশের অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি সব ক্ষেত্রে, সেই বাস্তবতা মেনে নিয়ে বিবেকের বিরুদ্ধে গিয়ে আমেরিকার রাজনীতিবিদরা, আইন প্রণেতারা কাজ করেন। আজকে বিভিন্ন চ্যানেলে, এই আমেরিকার শীর্ষ পর্যায়ের যত টেলিভিশন চ্যানেল আছে, বিভিন্ন চ্যানেলে অনেকের সাক্ষাৎকার, অনেকের বক্তব্য প্রচার করা হয়েছে। সাধারণত উইকেন্ডে আপনার এই বিশেষ সাক্ষাৎকার একটু বেশি দেখা যায় বিভিন্ন টিভি চ্যানেলে। সেখানে পাইকারি হারে ডেমোক্রেটরা, সেটা আপনার হাউসের হোক, সেনেটের হোক, বিভিন্ন স্টেটের গভর্নর, তারপরে হচ্ছে মেয়র, এমনকি নিউ ইয়র্কের মেয়র সহ সবাই যা বলেছে তার অর্থ হচ্ছে, এই যে দুজন সম্মানিত অতিথি বলছিলেন যে ছাত্ররা যে বিক্ষোভ করছে সারা দেশে, এবং শুধু আমেরিকা না, বিভিন্ন দেশের ক্যাম্পাসে এবং পাশের দেশ কানাডাতেও ঠিক একই কায়দায় তাঁবুটা নিয়ে বিক্ষোভ তারা করছে। কানাডা সরকার কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযান চালায় নাই, তাদের পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, বরং পুলিশ গিয়ে দেখছে যে নিরাপত্তা ঠিক আছে কিনা, কোনো অঘটন ঘটে কিনা, সোজা কথা তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। জাস্টিন ট্রুডো থেকে শুরু করে সবার বক্তব্য সারমর্ম দ্বারা এরকম যে বিক্ষোভ করার অধিকার তাদের আছে, তারা বিক্ষোভ করবে শান্তিপূর্ণভাবে, যাতে কোনো অশান্তি বা অঘটন না ঘটে সেদিকে তারা খেয়াল রাখছে। তার মানে বিক্ষোভ উচ্ছেদ করা যেটা আমেরিকা করছে। আমরা জানি যেসব দেশে গণতন্ত্র দুর্বল বা গণতন্ত্র নাই বা স্বৈরাচার আছে, স্বৈর শাসন আছে, একনায়কতন্ত্র আছে, সেসব দেশে জনগণের কথা শোনা হয় না, ন্যায্য দাবি মানা হয় না, এবং গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয় না। এটি হচ্ছে অনুন্নত, গণতন্ত্রহীন, স্বৈরাচার কবলিত দেশগুলোর চিত্র। তো এই গাজা যুদ্ধ নিয়ে আমেরিকায় যে বিক্ষোভ আন্দোলন হচ্ছে, এর ব্যাপারে আমেরিকার সরকারের যে ভূমিকা, সেটি তো ওই তৃতীয় বিশ্বের গণতন্ত্রহীন, স্বৈরাচার, একনায়কতান্ত্রিক সরকারের মতোই আচরণ করা হচ্ছে। বিক্ষোভ দমন করছে তারা, সোজা কথা বল প্রয়োগ করছে। তার বিরুদ্ধে আমেরিকার মূল ধারার রাজনীতিবিদ যারা, বড় দুটি দলের কংগ্রেসের যারা সদস্য, বিভিন্ন স্টেটের এবং সিটির যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তারা কিন্তু প্রায়, ব্যতিক্রম খুব কম আছে, তারা প্রায় সবাই সমস্বরে কথা বলছে। এবং আমার খুব লজ্জাই লাগলো আজকে এরিক অ্যাডামস, খুবই আপনার উদারপন্থী একজন ডেমোক্রেট, তিনিও বলছেন যে পুলিশ এই কলাম্বিয়া ইউনিভার্সিটি সহ নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ক্যাম্পাসে পুলিশ যে দমন অভিযান চালিয়েছে, দমন করেছে বিক্ষোভ, তার জন্য তিনি পুলিশের প্রশংসা করছেন। তো স্বৈরাচাররা তো তাই করে, এবং বাইডেন থেকে শুরু করে মানে সব রাজনীতিবিদদের কথা একই রকম। রিপাবলিকানরা আরেক ধাপ এগিয়ে গিয়ে, এমনকি অনেক ডেমোক্রেটরাও এই বিক্ষোভকে কলঙ্কিত করার জন্য, এর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থাকে জায়েজ করার জন্য তারা কিছু কিছু বিষয়কে নিয়ে আসছেন। তার মধ্যে কিছু কিছুর সামান্য সত্যতা আছে। এত বড় বিক্ষোভ এত দিন ধরে এত মানুষের অংশগ্রহণে যদি চলতে থাকে, তার মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে। এইটাকে আপনি ধরে
এই শান্তি বজায় রাখা, আইন শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করার নামে আপনি পুলিশ লেলিয়ে দিলেন। এবং পুলিশ যে কায়দায় বিভিন্ন ক্যাম্পাসে অভিযান চালিয়েছে, সেটি তৃতীয় বিশ্বের দেশের পুলিশের যে বর্বরতা, তার সাথে কোনো বেশ কম নাই। একই রকম চিত্র, একই রকম দৃশ্য আমরা দেখলাম। সেটার প্রশংসা করছে, সেটার পক্ষে বলছে, পুলিশি অভিযানকে সমর্থন করছে, দমন করছে। কেন? কারণ ইসরায়েল নীতিতে তাদের থাকতে হবে, ইসরায়েলকে সমর্থন করতে হবে, ইহুদিদের খপ্পরে থাকতে হবে, নেতানিয়াহুর অপকর্ম সমর্থন করতে হবে, গাজা যুদ্ধ নিয়ে যাই বলুক না কেন ইসরায়েলকে সহযোগিতা দিয়ে যেতে হবে। এই ভণ্ডামি এবং এই দ্বিচারিতার কারণে আমেরিকার এই যে বৈশিষ্ট্য বা চরিত্র বা দোষ যাই বলি না কেন, সেটি এই গাজা যুদ্ধ এবং সেই যুদ্ধবিরোধী বিক্ষোভের মাধ্যমে যেভাবে এক্সপোজড হয়েছে, বেরিয়ে এসেছে চরিত্রটা নগ্নভাবে, এমনটা বোধ হয় আপনার খুব কম ক্ষেত্রেই হয়েছে আমেরিকার ইতিহাসে। সেই জায়গায় আমি বলবো যে আমেরিকার নৈতিক পতন হয়েছে। আমেরিকার আপনার স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, যা কিছু আমরা বলি, সব কিছুর একটা বড় রকমের পতন হয়েছে এই ঘটনায়। সেখান থেকে বেরিয়ে এসে আবার ঠিক আমেরিকার জায়গায় কবে ফেরত যাবে আমরা জানি না, কিন্তু আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে আমেরিকা যেসব দেশকে নিন্দা করে, সমালোচনা করে, সবক দেয়, নানান রকমের ব্যবস্থা নেয়, গণতন্ত্র না থাকার কারণে, মানুষের নাগরিক অধিকার না থাকার কারণে, সাংবিধানিক অধিকার না থাকার কারণে, মুক্তভাবে কথা বলার স্বাধীনতা না থাকার কারণে, এই যে যা কিছু আমরা বলি সভ্য সমাজে, গণতান্ত্রিক সমাজে, উন্নত সমাজে, আধুনিক সমাজে, এই সব কিছুর ক্ষেত্রে আমেরিকার সেই অধিকারটা কি এখন থাকবে অন্য দেশের এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করার, যখন নিজেরাই একই কাজ করছে, নিজের দেশে একই ঘটনা ঘটছে? সেটি একটি বড় ধরনের পরাজয় আমেরিকার জন্য। এবং সেটা আমেরিকার রাজনীতিবিদরা, রিপাবলিকান বা ডেমোক্রেটরা উপলব্ধি করলেও তাদের কিছু করার নাই, কারণ তাদের হাত পা সব কিছুই বাধা ইসরায়েল নীতির কাছে। এবং সেই কারণে আমেরিকার এই অবস্থা নিয়ে সারা বিশ্ব উপহাস করছে, নিন্দা করছে, হাসাহাসি করছে। এবং যারা সত্যিকার অর্থে নির্যাতক সরকার, স্বৈরাচারী সরকার, একনায়কতান্ত্রিক সরকার, তারাও এটা নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে। নাজমুল আশরাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে ডোনাল্ড ট্রাম্পের যে মামলা, ফৌজদারি মামলা, এ বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি বলছেন, জানি না তার অভিযোগ যেভাবে নাজমুল আশরাফ বললেন, মনে হচ্ছে সত্যি এই অভিযোগ। তিনি বলছেন যে প্রেসিডেন্ট জো বাইডেন একটি গেস্টাপো বাহিনী বা গেস্টাপো প্রশাসন পরিচালনা করছেন। গেস্টাপো অর্থাৎ হিটলারের গোপন পুলিশ, আমরা যতদূর জানি, তাই সেটার সঙ্গে তুলনা করছেন। আমি জানি না এটা কি এবং তিনি বারবার গ্যাগ অর্ডার ভঙ্গ করছেন এবং তার ব্যাপারে কারাদণ্ডে বা জরিমানা করে ছেড়ে দিচ্ছেন। এটা নিয়ে আমরা যদি পারি আলোচনা করব। আর আলোচনা করব প্রেসিডেন্ট জো বাইডেন যেটি বললেন জেনোফোবিক, চায়না, রাশিয়া, ভারত, জাপানকে, সেইটা আসলে কি বোঝাতে চেয়েছেন। একই সঙ্গে নরেন্দ্র মোদীর বক্তব্য, তার বক্তব্য ধরেও বলা হচ্ছে তিনি সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছেন এবং এই নির্বাচনকে বলা হচ্ছে তিনি হিন্দু মুসলিম যুদ্ধ নতুন করে উস্কে দিচ্ছেন, এরকম একটি বিষয়। আমরা এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরে ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. 7 দিনের বিশ্বে আবারও স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছেন নাজমুল আশরাফ, ডক্টর মোস্তফা সারোয়ার, ডক্টর গোলামী মাতবর। আমি যাব এখন ডক্টর মোস্তফা সারোয়ারের কাছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বললেন গেস্টাপো প্রশাসন, এই বিষয়ে আপনি কি বলবেন? খুব সংক্ষেপে আমরা ভারত প্রসঙ্গে চলে যাব। আমি তো এই ডোনাল্ড ট্রাম্পের একটা বই লিখেছি, আপনারা জানেন, বইটার নাম ডোনাল্ড ট্রাম্প উলঙ্গ সম্রাট। উলঙ্গ সম্রাটের কথাবার্তা আমার কাছে উলঙ্গ মনে হয়। সে যে গেস্টাপো বলেছে, এই গেস্টাপোটার মিনিংটা সে ভালো করে বোঝে কিনা, সেই কিন্তু একটা গেস্টাপো টাইপের, প্রায় মানে ওটা গেস্টাপোটা তো জার্মানির সরকারি ছিল, কিন্তু প্রথম দিকে হিটলারের প্যারামিলিটারি বাহিনী ছিল, সিভিলিয়ান প্যারামিলিটারি বাহিনী। এরও কিন্তু ওই যে যখন আক্রমণ করে
জানুয়ারিতে যে আমাদের যে ক্যাপিটাল হিল আক্রমণ করেছিল, তারা কিন্তু এক ধরনের মানে ভ্রূণ, মানে আমরা যাতে বলি যে এমব্রায়োনিক ফর্ম অফ দ্য গেস্টাপো, এটা সেই ভালো করে জানে। আমার মানে তার যে এই যে মানে যে কমপ্লেইন, এটা আমার কাছে খুবই অর্থপূর্ণ মনে হয়। জি, আমরা সাথে থাকবেন। আমরা একটু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দেখে আসি, দেখে এসে আলোচনায় ফিরব ভারত প্রসঙ্গে। আমি একটু নরেন্দ্র মোদীর বক্তব্য দেখে নিতে চাই। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। আমরা দেখলাম নরেন্দ্র মোদীর বক্তব্যটি। তিনি আরেকটি ভাষা ব্যবহার করেছেন, তার ইনফিলট্রেটর, অনুপ্রবেশকারী যদি আমরা বাংলা করি। ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছে শুরুতে সংক্ষেপে জেনে আমি বাকি দুজন অতিথির কাছে যাব একই বিষয়ে। এটা তো যে আপনি আগে গেস্টাপোর যে একটা প্রশ্ন করেছিলেন, এর সঙ্গে একটু রিলেশন আছে। এই ভদ্রলোক ওই জার্মান টাইপের ন্যাশনালিজমকে মাথাচাড়া দিয়ে উঠিয়ে উনি নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করছেন। কিন্তু এই লোকটা কিন্তু একটা ক্যামেলিয়ান। আপনি যে টিকটিকির একটু উচ্চ পর্যায়ের টিকটিকি, যে ক্যামেলিয়ান টিকটিকি যেখানে যায় সেখানে কিন্তু তার রং পরিবর্তন করে। এই লোকটা দেশে বসে এই সমস্ত বাজে কথা বলে, আবার সে সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাত, তারপরে বাহরাইন, আরো কয়টা প্যালেস্টাইন, এদের প্রত্যেকের কিন্তু টপ সিভিলিয়ান অ্যাওয়ার্ড এই ভদ্রলোক পেয়েছে। কাজে এই লোকের কথাবার্তাকে আমি দাম দেই না। ডোনাল্ড ট্রাম্প টাইপেরই মানে ভুয়া কথাবার্তা বলে, যেখানে যেটা সুবিধা সেটার জন্য, কিন্তু সে খুব চালু। সে এই সমস্ত ধান্দাবাজি করে ইন্ডিয়ায় তো বারবার নির্বাচনে উইন করে যাচ্ছে। কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপারটা হলো যে সে একটা সেকুলার কান্ট্রি ছিল ইন্ডিয়া, আমরা সবাই অহংকার করতাম ইন্ডিয়ার ডেমোক্রেসি সম্পর্কে, সেটাকে সে কিন্তু স্ক্রু আপ করে ফেলছে। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর সরওয়ার। আমি যাব ডক্টর গোলাম মাতবরের কাছে। বিজেপি বা বিজেপির মিত্ররা বলা হচ্ছে নতুন রেটরিক হাজির করেছেন এর মধ্যে। তারা এমনকি বলছেন যেটি প্রমাণিত ঐতিহাসিক সত্য সেটিকে তারা উল্টে দিতে চাচ্ছেন। তারা বলছেন যে আর্যরা ভারতের, তাদের উৎপত্তি ভারতে, তারা বলছেন তারাই আর্য। এরকম কথা আসছে সামনে, পুরনো কথা নতুন করে আসছে, যদিও ভারতের ইতিহাসবিদরা সে কথা বলছেন না। যারা প্রতিষ্ঠিত ইতিহাসবিদ, রাম শরণ শর্মা, আরও অনেকেই আছে, ইরফান হাবিব আছেন, রমিলা থাপার আছেন, সবাই বলছেন এটা ঠিক না। এখন যে বর্তমান কনটেক্সট দেখছেন, মোদি যেটি বলছেন, সেইটা কি আমরা আবার সেই 19 শতকের বা 20 শতকের গোড়ার দিকের যে রাজনীতি ছিল সেই দিকে ফিরে যাচ্ছে কিনা? ডক্টর মাতবর। ধন্যবাদ। আসলে প্রি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা কিন্তু অ্যাচিভমেন্ট ছিল হচ্ছে separating state, from the church, and it had been successful, and that's what we have been actually practicing, became the culture of politics in the countries and in the world. আপনি দেখুন, আমি কিন্তু অনেকদিন যাবত বলছি আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে, গত 3 বছর যাবত ওয়ার্ল্ডে কিন্তু একটা জিনিস অন দ্য রাইজ: ন্যাশনালিজম, ফান্ডামেন্টালিজম, এক্সট্রিমিজম, রিলিজিয়াসিটি। এবং রিলিজিয়নটাকে কিন্তু নিয়ে আসছে এখন তাদের ট্রাম্প মানে একটা ট্রুপের কার্ডের মতো, যেটা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু সেপারেট করা হয়েছিল রিলিজনকে স্টেট লেভেল, গভর্নমেন্ট লেভেল থেকে। এই নরেন্দ্র মোদী গত কিছুদিন আগে আমি বোধহয় একটা ইয়াতে দেখলাম, সে বলল যে কংগ্রেসকে ভোট দেওয়া মানেই হচ্ছে ইউ আর লুজিং এভরিথিং, নট অনলি দ্যাট, মঙ্গলসূত্র পর্যন্ত মুসলমানদের কেড়ে নেবে। আপনি কতজন মুসলমান ইন্ডিয়াতে আছেন, এবং এত প্লুরালিস্টিক একটা কান্ট্রি, সেকুলার একটা কান্ট্রিতে আপনি ঠিক গুজরাটে তো সে একই কাজ করেছেন। একদিকে আপনার দাঙ্গা লেলিয়ে দিয়েছেন, আর একদিকে বলছে যে আমি না, এবং হিজ প্রুভেন এন্ড হি ট্রায়াম্প। এখান থেকে কিন্তু সে আরো তার উত্তরণ ঘটেছে। তার কিন্তু একটাই মাত্র পলিটিক্যাল স্ট্র্যাটেজি, ন্যাশনালিজমটাকে আনছে সে কিন্তু বেসড অন রিলিজিয়াসিটি। তার পিছনে কারা? শিবসেনা, বজরং দল, এই যে রেটরিকটি ইউজ করছে, এবং একদিকে বলে পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। Does it go with India? Indian constitution, Indian manifesto. So, but he is becoming popular. এবং দেখুন, আপনার থার্ড টাইম সে যাচ্ছে,
যে আবার ইলেকশনে এবং ইলেকশন চলছে, যেমন সে কিন্তু আরেকটা জিনিস কাজ করেছে যেটা ক্ষমতা আসার পর গত 2 টার্মে, যে আপনার বিরোধী দলকে টোটালি কিন্তু সে মার্জিনালাইজড করে ফেলছেন। দিস ইজ দ্য ওয়ে কিন্তু আপনার ন্যাশনালিস্টিক লিডার, পপুলিস্ট বা ডিক্টেটর, অটোক্রেটরা কিন্তু দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি দে রুল দ্য কান্ট্রি, অ্যান্ড এক্স্যাক্টলি হি ইজ ডুইং অল দোজ থিংস। আপনি দেখুন সাধারণ মানুষকে যে এখন পৃথিবীতে যেটা প্রবলেম যেটা হচ্ছে, আমি এই প্রশ্ন করতে চাই, আপনি একটু আগে একটা প্রশ্ন করেছিলেন, একটা ইস্যু আনছিলেন জেনোফোবিক, why people becoming xenophobic জেনোফোবিয়া সবখানে এখন ইউজ করছে। এই যে আপনি নাজমুল আশরাফ ইউনাইটেড স্টেটসে বিশদভাবে বললেন ডাবল স্ট্যান্ডার্ড, এবং দেখুন গত 4 বছরে ফরমার প্রেসিডেন্ট ট্রাম্প যখন আসে তখন কিন্তু এই যে ট্রাস্টটা এটি কিন্তু টোটালি কিন্তু লস হয়ে গেছে, অর্থাৎ পিপল জেনোফোবিক এগেইনস্ট টিচার। জেনোফোবিয়া মানে হচ্ছে আমি ভয় পাচ্ছি আর একটা গোষ্ঠীকে বা একটা দলকে, রাইট? এবং এক্স্যাক্টলি ইন্ডিয়াতে আপনি দেখুন যে 20% মুসলিম 1.3 বিলিয়নের ভিতরে, what about their the sentiment now? What are they feeling? So marginalized, disenfranchised. মনমোহন সিং এর আমরা আর্চার কমিশনের রিপোর্ট আমরা দেখেছি, how you started marginalized, এবং সে কিছুটা করেছেন, এখন আবার কিন্তু 2 টার্মে গিয়ে কিন্তু he is using the religion as a card, এবং এখানে যেটা করছে, যেটা আমাদের এখানেও করা হয়েছে, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে মানুষকে ডিভাইড করে ফেলেছে। মানুষ এখন cannot actually trust each other, and that is the way they rule the country. So exactly that's what it's doing. It is the poisonous culture, and this is what we achieved over the years. The person from a state church, এগুলো পুরনো কায়দায় কিন্তু সেই আমলে চলে যাচ্ছে, মেডিয়েবল পিরিয়ডে, যে আবারও রিলিজিয়ন দিয়ে আপনার দেশ শাসন করতে চাচ্ছে। এটা ভয়াবহ একটা অবস্থা। রিলিজিয়ন শুড বি সেক্রেট, এন্ড রিলিজিয়ন শুড, এবং আপনি দেখুন সে এখনো পর্যন্ত গুজরাটের এতগুলো মোর দেন 1000 পিপলকে মার্ডার করার পরে, এবং একই জিনিস এখানে ইউজ করেছেন জানুয়ারি 6-এ মানুষকে এভাবে লেলিয়ে দিয়ে আপনার। So this is very, I think alarming situation. The politics is going to be, আমি বলবো যে পলিটিক্সটাকে নষ্ট করে দিচ্ছে না। This is not the way you do the politics. প্রফেসর গোলাম ইমাদুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নাজমুল আশরাফের কাছে যেতে চাই, এইভাবে করে এই রাজনীতি করে, সাম্প্রদায়িক রাজনীতি করে নরেন্দ্র মোদী সাফল্য পেয়েছেন, তাহলে এই রাজনীতির সমস্যা কোথায়? মানে খারাপ রাজনীতি করে সাফল্য পেলে সেটা কি আপনি ভালো সাফল্য বলবেন? মানে গণতান্ত্রিক ব্যবস্থায় আপনি নানান রকমের খারাপ পথ, খারাপ উপায়, খারাপ রাজনীতি, খারাপ বিষয়, খারাপ চর্চার মাধ্যমে আপনি জনসমর্থন পেলেন, আপনি ক্ষমতায় গেলেন। এটা তো গণতন্ত্রের সুফল হলো না। এটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটা, যে 10 জন মিলে একটা চোরকে যদি সমর্থন করে সেই নেতা হবে। এই গণতন্ত্রের সবচেয়ে খারাপ দিক এবং দুর্বল দিক যেটা, তারই সুফল পাচ্ছে ইন্ডিয়া। যেখানটা আপনি বিরতির আগে বলছিলেন যে আমরা প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করছি এই গাজার যুদ্ধ নিয়ে, অন্য কোনো বিষয়ে কিন্তু তার সমালোচনা নাই। ট্রাম্পের মতো একটা জঘন্য লোক যখন বাইডেনকে এই আপনার হিটলারের বাহিনীর সাথে তুলনা করে, তার সাথে মানে তার মতো করে দেখানোর চেষ্টা করে, তখন সেই বাংলা প্রবাদটি মনে হয়ে যায়। সেটি হচ্ছে যে চালুন বলে সূচ তোর গায়ে কেন ছেদা। ট্রাম্পের মতো অতি জঘন্য একটা লোক, সে যখন বাইডেনের একটা দোষ নিয়ে এরকম কথা বলেন, ট্রাম্পের জায়গায়, বাইডেনের জায়গায় ট্রাম্প আসলে দেশের কি অবস্থা হবে, এটা প্রতিদিন আমরা বিভিন্ন চ্যানেলে, পত্রিকায় বিশেষজ্ঞদের মতামত, বিশ্লেষকদের মতামত আমরা শুনছি। সেটি তো আরও কত বেশি ভয়ঙ্কর হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুধু শ্বেতাঙ্গবাদী না, তিনি শ্বেতাঙ্গবাদী, উগ্রবাদী, শ্রেষ্ঠত্ববাদী, মুসলিম বিদ্বেষী, বর্ণবাদী, নারী বিদ্বেষী, মানে সব কিছু, যত রকমের খারাপি রাজনীতিতে থাকে তার সব কিছু তার হাতে আছে, এবং সেইগুলো নিয়েই সে রাজনীতি করছে। একবার জিতেছে, আরেকবার জেতার চেষ্টা করছে, হয়তোবা জিতেও যেতে পারে, বলা যায় না। এখন ডোনাল্ড ট্রাম্পের মতো কিন্তু ট্রাম্প সারা পৃথিবীতে অনেক তৈরি হচ্ছে। কোনো একটি দেশে, বিশেষ করে বড় দেশ, আমেরিকার মতো প্রভাবশালী দেশ, সেখানে যখন খারাপির উত্থান হয়, আপনি দেখবেন যে এর প্রভাব বিভিন্ন দেশে ঘটে। 16 সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলো, তখন আমরা দেখলাম একে একে পৃথিবীর বিভিন্ন দেশে এই ট্রাম্পের উত্থান হয়েছে, ট্রাম্প মার্কা লোকজনের জয় হয়েছে। তার মানে এর একটা প্রভাব পড়ে। তো মোদি তো হচ্ছে সেরকম একটা, মোদি হচ্ছে ইন্ডিয়ার ট্রাম্প।
এবং মোদির সাথে ট্রাম্পের ভালো সম্পর্ক ছিল, পুতিনের সাথে ট্রাম্পের ভালো সম্পর্ক ছিল, কিম জং উনের সাথে তার ভালো সম্পর্ক ছিল, ব্রাজিলের এর আগের যে একটা প্রেসিডেন্ট ছিল তার সাথে তার ভালো সম্পর্ক এখনও আছে। তার মানে হচ্ছে চোরে চোরে মাসুদ ভাই একই রকমের মানুষ, তাদের মধ্যে একটা সখ্যতা থাকবে। এই যে উত্থান হচ্ছে বিশ্বজুড়ে উগ্র জাতীয়তাবাদ, ধর্মের ভিত্তিতে জঙ্গিবাদ, আরও যা যা কিছু বাদ বললাম নেতিবাচক, এই সব কিছুর গোড়া যদি ধরি সেটি আমেরিকায় উত্থান হলে তার প্রভাব অন্য জায়গায় পড়ে, আমেরিকা তাদেরকে সমর্থন দেয়, ট্রাম্পের মতো বন্ধু বানিয়ে নেয়। ট্রাম্প যদি আরেকবার নির্বাচিত হন তাহলে সারা বিশ্বে এই প্রবণতা, এই চর্চা আরও ব্যাপক হারে বাড়তে থাকবে, অসংখ্য মোদি তৈরি হবে, অসংখ্য পুতিন তৈরি হবে, সেই আশঙ্কাই কিন্তু বিশ্লেষকরা করছেন। সেই জায়গায় আমি শেষ কথা বলবো যে এই নির্বাচনে বাইডেনের হারার আশঙ্কা যে আরও অনেক বেড়ে গেছে এই গাজা যুদ্ধ এবং ছাত্র বিক্ষোভ নিয়ে তার ভূমিকার কারণে, তাতে করে কিন্তু এই ট্রাম্পের জেতার সম্ভাবনা আরও বেড়ে গেছে। তার বিচার আচার নিয়ে যত কিছুই তারা করুক না কেন, লিবারেল বা উদারপন্থী গণমাধ্যমগুলো প্রতিনিয়ত রিপাবলিকানদের এবং ট্রাম্পের বহু বিষয় নিয়ে আসছে সামনে, কিন্তু জো বাইডেনের বিষয়টাকে কোনোভাবে ধামাচাপা দিতে পারছে না। জি, আপনাকে ধন্যবাদ নাজমুল আশরাফ। নাজমুল আশরাফ সাহেব কিন্তু প্রথম একটা কথা বলেছেন এই ভদ্রলোক সম্পর্কে, মোদি সম্পর্কে। দেখুন, সে কিন্তু মুসলমান বিদ্বেষে এত কথা বলছে, কিন্তু সে ওমানে গিয়ে, ইউএইতে গিয়ে, সৌদি আরবে গিয়ে, কাতারে গিয়ে ভণ্ড, আমার বড় ভাই, আমার শক্ত, আমার এই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর গোলাম ইমাদ বার, একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মুস্তফা সারোয়ার। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করছি ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আমরা করতে থাকব। সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি এতক্ষণ দেখছিলেন আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।